মনের অজান্তে দেবব্রত একমনে দেখতে লাগলো তাকে। ফোনটা বের করে বেশ কটা ছবিও তুলে নিল। কি সুন্দর মুখখানা! হঠাৎ খেয়াল করলো তার হৃদস্পন্দন ক্রমে বেড়ে চলছে। কৃষ্ণার স্নিগ্ধ মুখখানা তার মনে শীতল পরশ বোলাচ্ছে। বুকের বাঁ পাশটা চেপে ধরে মনে মনে ভাবতে লাগে, কেন আমার সাথে এমনটা হচ্ছে? এই ২৬ বছরের জীবনে এমনটা যেন প্রথম হচ্ছে। বুকের স্পন্দন বাড়ছে, এ যেন অন্য অনুভূতি। আমি কি অসুস্থ হয়ে পড়েছি? হয়তো কাজের চাপে মাথা এলোমেলো হয়ে গেছে, তাই হবে। নিজের মনকে সান্ত্বনা দিলেও মনে যে অবাধ্য বেহায়া হয়ে কৃষ্ণাকে দেখে যাচ্ছে। কৃষ্ণার উপস্থিতি যেন মনকে শান্ত করে রাখে। তার হাসি, সুর, কথা সব কিছুতেই যেন একরকম মাদকতা, যে মাদকতা দেবব্রতকে ভুলিয়ে দেয় তার জীবনে আগেও কোনো নারী ছিল। ৩ মাস আগের দেবব্রত আর ৩ মাস পরের দেবব্রতের মাঝে যেন অনেক তফাৎ। এই দেবব্রতের সকাল হয় কৃষ্ণার সুরেলা কণ্ঠের আরতি শুনে। যে দেবব্রত কখনো ঠাকুরের কাছে মাথা ঠেকায়নি, সেই দেবব্রত সকালে স্নান করে ঠাকুরঘরের বাইরে দাঁড়িয়ে থাকে কৃষ্ণার গলার আরতি শুনবার জন্য। মেয়েটা কেমন যেন অভ্যাসে পরিণত হয়েছে তার জন্য। তার মুখের পাকা পাকা কথাগুলোতে কেন যেন সকল ক্লান্তির অবসান ঘটে দেবব্রতের। যখন মাস্টারমশাই বলে তাহলে সম্বোধন করে, এটা যেন অন্য এক শান্তি। আজকাল সৌদামিনীর জন্য তার মন কাঁদে না। দামিনীকে সে এখনো ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বরং সেই মনের মণিকোঠায় একটা স্নিগ্ধ মুখ যেন উকিঝুঁকি দিচ্ছে। এটা সে কখনোই স্বীকার যাবে না। তার কাছে কৃষ্ণা শুধুই দায়িত্ব, শুধুই দায়িত্ব। তাই তো বিকালে ফিরতেই কৃষ্ণার হাতের কফিটুকু তার চাই। কৃষ্ণা এক ঘরে তার সাথে এই দুদিন রয়েছে, কিন্তু তাতে খুব যায় আসছে না দেবব্রতের। কিন্তু তবুও স্বীকার যাবে না যে কৃষ্ণাতে মজেছে সে। পাছে তাকে কাপুরুষ প্রেমিকের পদবি নিতে হয়। সে মনে প্রাণে বিশ্বাস করে একজন মানুষ কেবল একজন মানুষকেই ভালোবাসতে পারে। যদি তার মনে নতুন ভালোবাসার উদয় হয়, তবে সে হয় প্রতারক, নয় আগের মানুষটিকে সে কখনোই ভালোবাসতো না। কিন্তু দেবব্রত তো দামিনীকে ভালোবাসতো, আদৌ বাসত তো। সূর্য ডুবতে বসেছে, ঠান্ডা হাওয়া বইছে, পাখিরা বাড়ি ফিরেছে ঝাঁকে ঝাঁকে। ইট পাথরের শহরটা খানিকের জন্য লাল বর্ণ ধারণ করেছে। বারান্দায় দাঁড়িয়ে রয়েছে সৌদামিনী। মনটা তার খুব অস্থির। আজ ২ দিন হলো তার দেব গ্রামে গেছে, একটা বারও যোগাযোগ হয়নি। একবার ফোন দিয়েছিল, কিন্তু তাতে লাভ হয়নি। দেবব্রত ফোন ধরেনি। ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে রয়েছে সে। আচ্ছা, যে সম্পর্কে চিতায় আগুন দিয়ে দিয়েছে, সেটা থেকে কি আদৌ কিছু পাওয়া সম্ভব? হাত দিলে তো নিজের হাতই পুড়বে। তার ক্ষেত্রেও সেটাই হচ্ছে। দেবব্রত তার সাথে শুধু বন্ধুর মতোই আচরণ করছে, এমনটা তো তার ভাবনাই ছিল না। সারা নানাভাবে তাকে লেগে থাকার জন্য মোটিভেট করেছে, কিন্তু তার মনটা বেশ অস্থির লাগছে। কেন যেন মনে হচ্ছে দেবকে সে যত ধরতে চাইছে ততই দূরে চলে যাচ্ছে তার কাছ থেকে। না, সে হার মানবে না। তখনই অনুরাগ বাবু আসেন তার ঘরে। মৃদু হাসি দিয়ে বললেন, মিনি মা, কি করছো? কিছু না বাবা, সূর্যাস্ত দেখছিলাম। কফি খাবে? খাওয়া যায়। তোমার কি মন খারাপ? কেন বলো তো বাবা, আজ কফি খেতে চাইছো? তুমি তো কফি খাও না। তেমন কিছু না বাবা, পরিবর্তনই তো জীবন, বলো। হ্যাঁ, সে ঠিক আছে। আচ্ছা, আজ কলেজ গেলে না যে? সৌদামিনী কিছু বলল না। কি উত্তর দিবে বুঝে উঠতে পারল না। দেবব্রত নেই বলে কলেজে যায়নি শুনলে বাবা কিছু হয়তো বলবেন না, কিন্তু ভালোভাবে নেবে না। অনুরাগবাবু নীরবতা ভাঙতে বলে উঠলেন, তুমি কি জানো, আই এম প্রাউড অফ ইউ। কেন বাবা, কি তীরটা মারলাম আমি? কজন পারে নিজের ভালোবাসাকে এভাবে বিলিয়ে দিতে? তুমি ঠিক করেছ মা, দেবব্রতকে দোটানা থেকে মুক্তি দিয়ে। বিয়ের বোঝাটাও কখনোই তোমার সাপোর্ট ব্যতীত পালন করতে পারতো না। তুমি তাকে মুক্তি দিয়েছ বলে ছেলেটা ওই মেয়েটাকে তার সঠিক অধিকারটা দিতে পারছে। আসলে তো দোষ তো ওদের কারণ নয়, বরং দোষটা সময়, নিয়তির। আই এম প্রাউড অফ ইউ। ওই বাচ্চা মেয়েটার সাথে হিংসে না করে তার জন্য তুমি নিজের অধিকার ছেড়ে দিয়েছ, তাই। বাবার কথাগুলো চুপ করে শুনল দামিনী। নিজের চোখেই নিজে ছোট হয়ে গেছে। সে যে হিংসে করে মেয়েটাকে, খুব হিংসে করে। ভয় হয় তার যদি দেবের মনে মেয়েটা নিজের নামের জায়গা করে ফেলে।
খাওয়া শেষে উঠোনে প্রদীপ জেলে আড্ডারত কৃষ্ণা এবং তার বান্ধবীরা। গ্রামের এই এক মজা, অল্প রাতেও মনে হয় অনেক রাত। আর শীতকাল হলে তো কথাই নেই, সবাই প্রায় ঘুমে। তখন এই ৬-৭ জন কিশোরী চাদর সোয়েটার জড়িয়ে বসে আছে উঠোনে, ফিসফিস করে গল্প করছে। গল্পের জন্য অন্ত নেই। আগামীকাল তাদের সখী চলে যাবে, তাই তারা আজ যেন সব কথা বলে নিবে। আবার কবে না কবে আসা হয় কৃষ্ণার। আড্ডার এক পর্যায়ে শিবরা কৃষ্ণকে মজার ছলেই বলল, এবার আমাদের তোর কথা বল। জামাইবাবু তোকে কতটা ভালোবাসে? ফুলশয্যা রাতে তোকে তিনি কি দিলেন? ফুলশয্যাতে বরেরা স্ত্রীকে একটা উপহার দেয়, কিন্তু অবুঝ কৃষ্ণার সেটা একেবারেই জানা ছিল না। সত্যি বলতে তার ফুলশয্যাই তো হয়নি। তার সেই রাতটা কি ভোলা যায়? মাঝরাত থেকে বারান্দায় ঠায় দাঁড়িয়েছিল সে, আর ভোরবেলায় উপহার স্বরূপ যে অপমানটা ভাগ্যে জুটেছে তা শুধু তার গোপাল আর সেই জানে। শিপ্রার প্রশ্নে কৃষ্ণা যেন একেবারে চুপ মেরে যায়। কি বলবে? ভালোবাসা নয়, দয়া পেয়েছে সে তার মাস্টার মশাইয়ের কাছ থেকে। আর তার ভালোবাসা তো অন্য কেউ। কলেজের ফাঁকে যখনই মাস্টার মশাইয়ের রুমের সামনে থেকে পাশ কাটায়, খেয়াল করলেই দেখতে পায় দিদিমণি বসে রয়েছে। তাদের মধ্যে কথোপকথনই যেন অন্যরকম। এমনভাবে কখনোই মাস্টারমশাই তার সাথে কথা বলে না। ঠোঁটের কোণায় ম্লান হাসি টেনে কৃষ্ণা বলে, ভালোবাসে কিনা জানি না, তবে সে আমাকে অনেক স্নেহ করে। আমার জন্য তাকে কত ত্যাগ স্বীকার হতে হয়েছে। আর উপহার দিয়েছেন তো, আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন, আমাকে বড় এক কলেজে ভর্তি করিয়েছেন। এর থেকে বড় উপহার হয়? তিনি চান আমি তার যোগ্য হয়ে উঠি, গড়ে উঠি। তোর সাথে হিংসে করতে ইচ্ছে হয় জানিস? কি কার্তিক ঠাকুরের মতো বর পেয়েছিস। আহা, নজর না লাগে, আসলে গিট্টু দিয়ে রাখিস। যদি কেড়ে নেয়, আস্ত মানুষটাকে কিভাবে কেড়ে নেবে রে? আরে বলদ, এই কেড়ে নেওয়া সেই কেড়ে নেওয়া নয়। তোকে নিয়ে সত্যি ভয় হয়। তুই শহরের থেকেও লাভ হয়নি। শিপ্রার কথা শুনে কৃষ্ণা কোনো কথা বলে না, শুধু খিলখিলে করে হাসে। সত্যি তার মনটা এখনো সেই গ্রামের সরল কৃষ্ণার মন। তাই তো সব দেখেও কিছুই বলে না। তার ধারণা একটা সময় তার মাস্টারমশাই ঠিক তারই হবে। সময় লাগবে, কিন্তু হবেই, হতেই হবে। নয়তো তার করা কষ্ট যে সব জলে যাবে। মানুষটার যোগ্য হয়ে ওঠার জন্যই তো এত কিছু। দরজার আড়ালে দাঁড়িয়ে কৃষ্ণার সকল কথোপকথন শুনতে পেল দেবব্রত। মেয়েটা ছোট হলেও বুদ্ধিমান। এত অপমানিত হওয়ার পরেও কাউকে কোনো অভিযোগ করেনি, বরং শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ। দেবব্রত মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে তার বউকে। মেয়েটা এই 3 দিন যেন আরও চঞ্চল হয়ে উঠেছে। ভট্টাচার্য মঞ্জিলের কৃষ্ণবতী শাহ আর এই কৃষ্ণের মধ্যে রাত আর দিন তফাৎ। মাথাটা তার ব্যথা করছে, হয়তো জ্বর আসবে। শিশিরে শুধু চাদর গায়ে হাঁটার ফল। ওষুধের জন্য কৃষ্ণকে ডাকতে আসা, কিন্তু বান্ধবীদের সাথে এত মন খুলে হাসতে দেখে আর বিরক্ত করলো না। পরশু থেকে তো আবার সেই ইট পাথরের জীবন। নিঃশব্দে চলে গেল বিছানায় সে। কম্বলখানা জড়িয়ে শুয়ে পড়ল দেবব্রত। রাতটা কেটে গেলেই হয়তো জ্বর নেমে যাবে। তখন কানে এলো, তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। কৃষ্ণা গান গাইছে। এই সমুদ্র কণ্ঠটাই যথেষ্ট দেবব্রত ক্লান্তি দূর করতে। মনের মাঝে যেন একরকম প্রশান্তি বয়ে গেল। চোখ বুজে এলো দেবব্রতের, ঠোঁটে শান্ত হাসি। ঘরে যখন কৃষ্ণা পৌঁছালো তখন অনেক রাত। ধীর পায়ে ঘরে ঢুকে এলো সে। মাস্টারমশাইকে জাগানো যাবে না। হারিকেনটা জ্বলছে। দেবব্রত তখন কম্বল মুড়ি দিয়ে অপর পাশে ফিরে ঘুমিয়ে রয়েছে। কৃষ্ণা ভেবেছিল মাস্টারমশাই হয়তো ঘুমিয়ে গেছেন। সারাদিন এই ঘুমের সময়টা তার খুব ভালো লাগে। মাস্টারমশাইয়ের কাছাকাছি থাকতে পারে। একটু নির্লজ্জ বললে ভুল হবে না, তবে মাস্টারমশাইয়ের কাছ থেকে একটা মাতাল করা গন্ধ পায় কৃষ্ণা। এটা মাস্টারমশাইয়ের গায়ের গন্ধ। এটা একরকম মাতাল করে তোলে কৃষ্ণাকে। কৃষ্ণার ধারণা দেবব্রতের শরীরে অ্যালকোহল তৈরি হয়, নয়তো তার নেশা নেশা লাগার কারণটা কি। সে তো জানে না এই নেশা তো যে সে নেশা নয়, এই নেশা ভালোবাসার নেশা। শোবার সময় খেয়াল করলো দেবব্রত রীতিমতো কাঁপছে। কপালে হাত দিতে শিউরে উঠল কৃষ্ণা। ভীম জ্বর দেবব্রতের। সে রীতিমতো কুহাচ্ছে। এই রাতে মামাকে তোলা ঠিক হবে না, কিন্তু কি করবে তাও বুঝে উঠছে না। কাঁপা স্বরে বলল, মাস্টারমশাই আপনার কি খারাপ লাগছে? মাস্টারমশাই হুম হুম
দেবব্রত আর কিছু বলল না, শুধু কুহিয়ে যাচ্ছিল। ছুটে গিয়ে কৃষ্ণা কলতলা থেকে পানি নিয়ে এলো। হাতের কাছে থার্মোমিটার নেই, তবুও বলা যায় জ্বর 100 ছাড়ানো। মাথায় পানি দিলে জ্বরটা হয়তো কমবে, সেই ভরসায় পানিটুকি নিয়ে এলো। শিপ্রাকে বলে ওষুধ আনালো। শিপ্রার কাছে প্যারাসিটামল ছিল। কোনো মনে এই ভারী লোকটাকে সরালো, পানি ঢাললো মাথায়, জলপট্টি দিল। কোনো মতে উঠিয়ে ওষুধ খাওয়ালো কৃষ্ণা। বাচ্চা মেয়েটার অবস্থা যেন নাজেহাল। দেবব্রত তখন জ্বরে বেহুশ বলা যায়। জ্বরটা খানিকটা কমলো শেষ রাতে। সবকিছু গুছিয়ে ক্লান্ত কৃষ্ণা দেবব্রতকে ঠিক মতো শুয়ে দিল। তখন দেবব্রত যেন চোখ মেলল। কৃষ্ণা মৃদু কণ্ঠে বলল, এখন কেমন লাগছে? ব্যথা করছে? ভালো লাগছে। তাহলে ঘুমুন, গা খানিকটা ঘাম দিবে, কিন্তু জ্বর নেমে যাবে। বলে ওঠে যখন যেতে যাবে তখনই হাতটা টেনে দিল দেবব্রত। এক হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো কৃষ্ণাকে তার। কৃষ্ণা কিছু বুঝে উঠবার আগেই সে খেয়াল করলো তার অবস্থান এখন মাস্টারমশাইয়ের বুকে। দেবব্রত ঝাপটে ধরে আসে থাকে। কৃষ্ণার যেন দম বন্ধ লাগছে। এ যেন অন্য এক অনুভূতি। মেরুদণ্ড বেয়ে শীতল পরশ বয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেবব্রত যেন ঘোরের মাঝে আছে। নেশাগ্রস্ত চোখে কৃষ্ণার দিকে তাকিয়ে রয়েছে সে। ঠোঁটে বাঁকা হাসি টেনে কৃষ্ণার মুখখানা আদলে নিয়ে উঁচু করলো সে। কৃষ্ণার মুখে সব থেকে আকর্ষণীয় তার গোলাপের পাপড়ি নেয় ঠোঁট জোড়া। দেবব্রত কি করছে নিজেরও জানা নেই। কৃষ্ণার বুক রীতিমতো ঢোল বাজাচ্ছে। কি করবে বুঝছে না। সে বুঝতে পারছে দেবব্রত তার মাঝে নেই। কিছু বলতে যাবে তার আগেই নিজের অধরে দেবব্রতের উষ্ণ ঠোঁট জোড়া পরশ পেল কৃষ্ণা। তৃষ্ণার্ত দেবব্রত তখন চলবে। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।